আজ সার্জিস আলম নির্বাচনী জনসভায় তারেক রহমানকে গালি দিয়ে অপমান করে ঘন ধোলাই খায়। খুব কষ্টের কথা, তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে দোষী। দর্শক দেখতে পাচ্ছেন সার্জিস আলমের উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে তারেক রহমানকে নিয়ে সার্জিস আলম গালি দেওয়াতে। এদিকে আজ সার্জিস আলমের প্রাণ সংকটে সার্জিস আলম তারেক রহমানকে গালি দেওয়ার অপরাধে সার্জিস আলম ভয়াবহ পরিস্থিতি তৈরি করে তার জন্য সে নিজেই দায়ী হয়েছে। বাংলাদেশের রাজনীতি হয়ে গিয়েছে 5 আগস্টের পরবর্তী সময়ে বিনোদনের রাজনীতি। কেন বলছি জানেন? বাংলাদেশে দেখেন মামু ভাগনা একটি নির্বাচন হচ্ছে। এখন মামুরা নাকি ভাগনাদেরকে যেখানে পাই সেখানে গণধোলাই দেয়। গতকালকে এনসিপির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে এসে বিবৃতি দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। আরে ভাই, তোদেরকে বিএনপির বিপক্ষে নির্বাচন করতে বলছে কে? যে বিএনপির প্রধান তিনিও কিন্তু দীর্ঘ সময় ধরে চুপচাপ বসেছিলেন, দোদুল্যমান অবস্থায় ছিলেন। সর্বশেষ রংপুরে এসেই তিনি হা ভোটের পক্ষে বলেছেন। তারেকের কথা এখন বিএনপি তো কার্যকর হচ্ছে না। গণভোট নিয়ে তারেক জিয়ার নাটকীয়তা ফাঁস করে দিয়েছে মির্জা আব্বাস। অসাধারণ দর্শক, বিএনপি এখন নাটকবাজ, বিএনপি এখন ধান্দাবাজ দল, মিথ্যুক দল। আজকে জাতি, এই মানব জাতি এখনো যদি এদের বিরুদ্ধে সকল সর্বময় জনগণ এক কাতারে এসে এদেরকে যদি এই দেশ থেকে বিতাড়িত করতে না পারে, সার্জিস হাসনাতদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য অনেকেই অনেক হুঁশিয়ারি দিচ্ছে। আজকে সার্জিস আলম তারেক রহমানকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে নির্বাচনী জনসভায়, এবং সেই নির্বাচনী জনসভার মধ্যেই সার্জিস আলমের খুবই খারাপ অবস্থা করে বিএনপি কর্মীরা সরাসরি ঝাঁপিয়ে পড়ে তার উপর। কারণ সার্জিস আলম অনেক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল তারেক রহমানের নামে এবং অনেক কথা বলছিল। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে তারেক রহমানের অবস্থা, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে অনেক ঘটনা ঘটছে আজকে বিএনপি কর্মীদের অ্যাকশনে, অন্যদিকে জামাতও কিন্তু রাজপথে নামে সার্জিসদের পক্ষ হয়ে। সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে দেশের অবস্থা এই একটি নিউজে দেখতে পারবেন। খুব কষ্টের কথা, তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে দোষী। অনেক আশা ছিল, বসে কইল আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। খুব খুশি হলো, কিন্তু কয়েকদিন যাইতে না যাইতে তারেক রহমান যাদেরকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিছে, খাতা কলমে প্রমাণ হিসাব করেছে, এর মধ্যে 15 জন হল ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে কি? ব্যাংক থেকে লোন নিছে, লোন লেহানে টাকা মারাই দিছে আর জীবনও দেয়নি। ওই 15 জন ব্যাংক থেকে যে টাকা মারিয়ে দিয়েছিল, কার টাকা? জনগণের টাকা। কার টাকা? ভয়ঙ্কর কথা হল, ওই 15 জন মিলে ব্যাংক থেকে জনগণের 6,000 কোটি টাকা লুটপাট করছে। আমরা তারেক রহমানের কাছে জানতে চাই, জনাব তারেক রহমান, আপনার পরিকল্পনা কি? যারা এখন এমপি হয় নাই, ক্ষমতায় যায় নাই, তারা যদি ক্ষমতায় যাওয়ার আগে 6,000 কোটি টাকা লুটপাট করে, তাদেরকে দিয়ে নির্বাচনের পরে আপনি কত হাজার কোটি টাকা লুটপাট করাতে চান? এই উত্তর আমাদেরকে দেওয়া লাগবে। এটা নতুন বাংলাদেশ, কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না, কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, জনাব তারেক রহমান 4 দিন আগে আমার শেরপুরের শ্রীবর্তী উপজেলার জামাতের সেক্রেটারিকে আপনার বিএনপির সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্যে খুন করেছে। তারেক রহমান, আপনার কাছে আমরা জানতে চাই, নির্বাচনের আগে পরে আপনি আপনার ওই সন্ত্রাসী কর্মীদেরকে দিয়ে আর কয়টা খুন করার প্ল্যান করে রেখেছেন? আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বিগত 1.5 বছরে তোমরা তোমার কামড়া কামড়িতে, বিএনপি নিজেদের কামড়া কামড়িতে 200 জনকে মারি ফেলেছে, নিজেদের কর্মীরা। তারেক রহমান, আপনি আপনাদের ওই নিজেদের কর্মীদের অন্তর্কন্দল থামান, নিজেদের কর্মীদেরকে মারাটা থামান। বাংলাদেশের সকল মানুষকে নিজেদের কর্মী মনে করে এই খুনাখুনি যেটা চালু করেছেন, সেটা আপনার বন্ধ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আজকে যদি আমার কথাগুলো এখানে বিএনপির কোনো ভাইও শুনে থাকেন, আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ, আপনি যদি ধানের শীষেও ভোট দেন, এই আসনে যদি সাপলাকলিও বিজয় হয়, পরের 5 বছর আপনি আমাদের দ্বারা কোনোদিন অন্যায়ের শিকার হবে না ইনশাআল্লাহ। আমাদের কোন নেতা কর্মী যদি আপনার সাথে একটা খারাপ কথা বলে, খারাপ আচরণ করে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আমরা কামড়া কামড়ির রাজনীতি করতে আসি নাই, প্রতিহিংসার রাজনীতি করতে আসি নাই, আমরা জনগণের জন্য কাজ করতে এসেছি। আমরা মনে করি এই পদগুলো নেতাগিরি করার জায়গা না, এই পদগুলো মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা আমানত। আমরা এই আমানত রক্ষা করতে এসেছি। আমরা শাসক হইতে আসি নাই, শোষক হইতে আসি নাই, আমরা জনগণের সেবক হইতে এসেছি।
সংগ্রামী জনতা এবং উপস্থিতি, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা এই পঞ্চগড়ের শিক্ষা ব্যবস্থার মানকে, শিক্ষা প্রতিষ্ঠানের মানকে বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে ভালো করে তুলবো ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতি হয়ে গিয়েছে 5 আগস্টের পরবর্তী সময়ে বিনোদনের রাজনীতি। কেন বলছি জানেন? বাংলাদেশে দেখেন মামু ভাগনা একটি নির্বাচন হচ্ছে। এখন মামুরা নাকি ভাগনাদেরকে যেখানে পাই সেখানে গণধোলাই দেয়। গতকালকে এনসিপির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে এসে বিবৃতি দেওয়া হচ্ছে যে 11 দলীয় ঐক্যজোটের এমপি প্রার্থীদেরকে যেখানেই পাওয়া হচ্ছে সেখানেই গণধোলাই দেওয়া হচ্ছে। আমি গণধোলাইয়ের কথা বাদই দিলাম, তারা সুন্দর ভাষায় বলছে হামলা করা হচ্ছে। আরে ভাই, তোদেরকে বিএনপির বিপক্ষে নির্বাচন করতে বলছে কে? তোরা আজীবন আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে রাজনীতি করছস, ছাত্রলীগের স্লোগান দিছস, শেখ মুজিবের স্লোগান দিছস, যা কিছু করার আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকার জন্য সকল কিছু করছস, এবং বিএনপির সাথে তলে তলে তোরা জোটছিলি। এখন খালি মাঠ পাইছস, তোরা গোল দেওয়ার জন্য বসে আছস। তোদের ভোট নাই বাংলাদেশে 5-6%, তো তোরা মারি খাবি না কি বিএনপির প্রার্থীরা মারি খাবে? তোদেরকে জনগণে দূরে দূরে মারবে, তোদেরকে বিএনপির প্রার্থীরা দূরে দূরে মারবে। কিছুদিন পর আওয়ামী লীগ যখন রাজপথে নামবে আওয়ামী লীগও দূরে দূরে মারবে। তোদের কাজটাই হচ্ছে শুধু মারি খাওয়া। কারণ 5 আগস্টে তোরা যে পরিমাণ জনগণকে ব্রেন ওয়াশ করে জনগণের সাথে প্রতারণা করে শেখ হাসিনার পতন ঘটিয়েছস, এবং 5 আগস্টের পরবর্তী সময় নতুন বন্দোবস্তের নাম করে দেশের মধ্যে লুটপাট চালিয়েছস, গুম হত্যা চালিয়েছস, মব করেছস, মিথ্যা হত্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে জেলে ভরেছস, এবং অনেক ব্যবসায়ীদেরকে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে তাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছস মামলা দেওয়ার ভয় দেখিয়ে। তো তোরা মারি খাবি না বিএনপির কর্মীরা মারি খাবে? তোরা মারি খাবি না আওয়ামী লীগের কর্মীরা মারি খাবে? হ্যাঁ, এটা সত্য। এখন শুধু তোরাই মার খাবি। তোরা মার খাইতে 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 যখন তোদের পাশার চামড়া থাকবে না, কেউ মরে যাবি, কেউ বিদেশ পালাবে, তখন আসবে বিএনপির কর্মীদের পালা। কেন আসবে? তারাও কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় কিন্তু এত সাধু ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগও অনেক দমন নিপীড়ন চালিয়েছে অনেক বিএনপির কর্মীর উপর। তারাও দমন নিপীড়ন চালাতো, তাহলে বুঝতাম যে প্রতিহিংসা রাজনীতি করেছিল। তারা তো শুধু দমন নিপীড়ন চালায়নি, তারা তুলে নিয়ে গিয়ে অনেকজনকে মেরে বস্তার ভিতর ঢুকিয়ে 3-4 দিন পর তাদের বাসার সামনে লাশটা ফেলে দিয়ে এসেছে। এত পরিমাণ মিথ্যা মামলা দিয়েছে, এত পরিমাণ মানুষকে 5 আগস্টের পরবর্তী সময় হত্যা করেছে বিএনপির কর্মীরা। সেটার ফল তোরা যেগুলো ভোগ করতেছস এখন, তার থেকেও খারাপ হবে। জাস্ট ওয়েট এন্ড সি। কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আওয়ামী লীগের নেতারা এবং কর্মীরা 16 বছরের শাসন আমলে যা করেছে, তারাও যেমন 5 আগস্টের পরবর্তী সময় তার 10 গুণ ফল ভোগ করতেছে, সেম বিএনপির কর্মীরাও আওয়ামী লীগের কর্মীদের সাথে নেতাদের সাথে যা করেছে বা করছে বা আগামীতে করবে, সেম কিন্তু একই রেজাল্ট ভোগ করতে হবে। আওয়ামী লীগ যেটা করেছে হয়তোবা আওয়ামী লীগের থেকে 10 গুণ ভোগ করবে। এটা বাস্তবতা। বাংলাদেশের রাজনীতি হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। ইট মারলে বাংলাদেশের রাজনীতিতে পাটকেল খেতেই হয়, কারণ বাংলাদেশের মানুষের মনুষ্যত্ববোধ নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বল, জামাত তো সুযোগ পেলে ডাইরেক্ট জবাই করে দেয়, রক কেটে দেয়। কথা বুঝেন নাই? এটাই বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি কেন নোংরা বলা হয়? এই জন্য নোংরা বলা হয়, ভাই ভাইকে ছাড় দেয় না। আওয়ামী লীগের আমলও দেখতে পেয়েছি চট্টগ্রামের একটা মেয়র ইলেকশনের মধ্যে কাউন্সিলর পদপ্রার্থীর পক্ষে ছিল এক ভাই, আরেক ভাই ছিল স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। এক ভাইকে জব করে দিয়েছে রাস্তায়, পাটতলির মধ্যে ঘটনা করেছে। আমরা দেখেছি তো বাংলাদেশে আওয়ামী লীগের আমল। এখনো তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না। এখন আরো বর্বরতা, এখন পাথর দিয়ে এভাবে মেরে মেরে মানুষ মেরে ফেলা হচ্ছে। কথা বুঝেন নাই? এখনো সেম ভাই ভাইকে ছাড় দিচ্ছে না, চাচা ভাতিজাকে ছাড় দিচ্ছে না, মামু ভাইকে ছাড় দিচ্ছে না, এভাবেই চলতেছে। তাই তোমাদের গণধোলাই এটা চলতেই থাকবে, এটা চলমান প্রক্রিয়া। এটা নির্বাচনের আগেও চলবে, নির্বাচনের পরেও চলবে। হয়তোবা নির্বাচনের দিনও তোমাদের কারো উইকেট পড়ে যেতে পারে, নির্বাচনের পরবর্তী সময় তোমাদের শুধু উইকেট পড়তে থাকবে। কারণ তোমরা যেভাবে 5 আগস্টের পরবর্তী সময় বা 5 আগস্টের আগে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর উইকেট ফেলেছো, তো তোমাদেরও উইকেট পড়বে। কারণ এটা বাংলাদেশ, তো ইট মারলে পাটকেল খেতে হয়। তোমরা 10 উইকেট ফেললে অপোনেন্ট পক্ষ চিন্তা করে রাখে আমি ওর 20 উইকেট ফেলবো। তোমরা 20 উইকেট ফেললে অপোনেন্ট দল চিন্তা করে রাখে আমি 40 উইকেট ফেলবো। কম্পিটিশন চলে, হত্যারও কম্পিটিশন চলে, নির্বাচনে জয়ী হওয়ারও কম্পিটিশন চলে, দুর্নীতিরও কম্পিটিশন চলে। আওয়ামী লীগ 16 বছরের শাসন আমলে যদি 1 লক্ষ বিলিয়ন বা 10 বিলিয়ন বা 1 বিলিয়ন যতই বিলিয়ন টাকা পাচার করুক, বিএনপি 5 বছর তার থেকে দ্বিগুণ পাচার করার চেষ্টা করবে। কম্পিটিশন চলে বাংলাদেশে। যে বিএনপির প্রধান তিনিও কিন্তু দীর্ঘ সময় ধরে চুপচাপ বসেছিলেন, দোদুল্যমান অবস্থায় ছিলেন। সর্বশেষ রংপুরে এসেই তিনি হা ভোটের পক্ষে বলেছেন। এই যে তাদের শিপমেন্ট হলো কেন? তারা তো অনড় ছিল, ঐক্যমত্য কমিশনেও সংস্কারের পক্ষে তাদেরকে আমরা আন্তরিক দেখি নাই। আমরা যে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি সে ব্যাপারেও তো আমরা তাদেরকে আন্তরিক দেখি নাই। বাস্তবতা হলো জনচাপে পড়ে নিজেদের ম্যান্ডেট হারিয়ে যেতে পারে, শুধুমাত্র সেই স্বার্থেই এতদিন পরে এসে তারেক রহমান হা ভোটের পক্ষে বলেছেন। তাদের নেতাকর্মীদের শত শত ভিডিও রয়েছে না ভোটের পক্ষে, ছাত্রদলের ক্যাম্পেইন রয়েছে, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সুন্দর গ্রাফিক্সের মধ্যে না লিখে রেখেছেন তারা। এত কিছুর পরেও জনগণ কিন্তু তাদেরকে গ্রহণ করে নেই। অতএব এখনকার বাংলাদেশের মানুষেরা
তাহলে রাষ্ট্রটাকে যেভাবে সংস্কার করা সম্ভবপর সেই দিকে যারা অগ্রসর হবে তাদের দিকে তাদের সমর্থন ব্যক্ত করবে। এবারের নির্বাচনে একটা ইন্টারেস্টিং বিষয় হলো বিগত সময়গুলোতে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যারা বিএনপি জামাতকে ভোট দিতেন, এবার বিএনপিকে ঠেকানোর জন্য তারা এনসিপি জামাতকে ভোট দিবেন, 11 দলকে ভোট দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই যে শিপমেন্ট, এটা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে দেখতে চাওয়ার একটা শিপমেন্ট। এই মানুষগুলো দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আওয়ামী লীগের ভিতরে নিষ্পেষিত ছিল। সে আওয়ামী লীগের নিষ্পেষণ থেকে মুক্তির পরে তারা যে বড় স্বপ্নটা দেখেছিল, সেখানে যে বিএনপি বাধা হয়ে দাঁড়ালো, সেই বাধাটাকে ডিঙ্গিয়ে তারা 11 দলের পক্ষে তাদের সমর্থনের কথা বলছে। অতএব বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব ঘুরে গেছে। তারেকের কথা এখন বিএনপি তো কার্যকর হচ্ছে না। গণভোট নিয়ে তারেক জিয়ার নাটকীয়তা ফাঁস করে দিয়েছে মির্জা আব্বাস। অসাধারণ দর্শক, বিএনপি এখন নাটকবাজ, বিএনপি এখন ধান্দাবাজ দল, মিথ্যুক দল। সাদিক কায়েমরা আঙ্গুল বাঁকা করে তারেক জিয়ার ঘাট ধরে গণভোটে হায়ের পক্ষে বলাতে বাধ্য করেছিল, কিন্তু ওটা আসলে বিএনপির অবস্থান নয়। বিএনপির অবস্থান হচ্ছে এরকম, উপরে বাধ্য হয়ে সাদিক কায়েমদের থ্রেটে, জামাতের চাপে গণভোটে হায়ের পক্ষে বলেছে তারেক জিয়া। কিন্তু বিএনপি তো গুপ্তদের দল, জামাত শিবির গুপ্তদের দল নয়। জামাত শিবির যেটা করেছে ওটা হেকমত, ওটা আপনি গুপ্ত বললে বলেন। ওই হেকমত ইতিহাসের শ্রেষ্ঠ রাজনীতি। এই হেকমত যারা অনুসরণ করে তারাই ক্ষমতায় আসে। যুগে যুগে সফল যত দল তারা এই ধরনের হেকমত অনুসরণ করেই সফল হয়েছে। কিন্তু ওরা নেগেটিভলি বলে, আর নেগেটিভলি যদি ধরি ওই গুপ্তদের দল হচ্ছে বিএনপি, কারণ ওদের কথা কাজে মিল নেই, বলে একটা করে একটা, এটি হচ্ছে আসল গুপ্ত মুনাফিকি। আবার ওদের নেতা লন্ডন পালিয়ে থাকে। তো অতএব যে দলের নেতা পালাতক থাকে, ভিডিও সার্ভিস দেয়, তার চাইতে বড় গুপ্ত আছে? দেশে আসতে ভয় পান, তার চাইতে বড় গুপ্ত আছে? থাকে না। যে দলের নেতা নাম পাল্টে দেন, হারিস চৌধুরীর নাম কি যেন হয়েছিল, এরা এতটাই গুপ্ত, কবর পর্যন্ত গুপ্ত। ক্ষমতা চেঞ্জ হওয়ার পর কবর থেকে লাশ তুলে ডিএনএ টেস্ট করে তারপরে এই গুপ্তের পরিচয় প্রকাশ্যে আনতে হয়। এটা ছিল বিএনপির ইতিহাস, হারিস চৌধুরীর ইতিহাস। এরকম অনেক ঘটনা আছে, কবর পর্যন্ত গুপ্ত। আর জামাত তারা কয়েক সেকেন্ড গুপ্ত, কয়েক মিনিট গুপ্ত। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির হলের মধ্যে গুপ্ত ছিল, কিন্তু হলের বাইরে যে এরা হরতাল অবরোধের মিছিল করেছে, এই সাদিক কায়েমরা জামাতের শিবিরের সমস্ত মিছিলে গিয়েছে, সব প্রমাণ আছে। মাস্ক পরে যেত যাতে বুঝতে না পারতো। অতএব এরা গুপ্ত কয়েক মিনিট, আর এরা গুপ্ত কবর পর্যন্ত। পার্থক্য বুঝছেন? তো এই গুপ্তদের দল, ভণ্ডদের দল, নারী নির্যাতনকারী এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের দল বিএনপি গণভোট নিয়ে আর এক গুপ্ত রাজনীতি করছে। তারেক জিয়া বলছেন গণভোটে আমরা হায়ের পক্ষে, কিন্তু বিএনপি এখনো প্রচারণা চালাচ্ছে হায়ের পক্ষে। ইতিমধ্যেই বাংলাদেশের অবস্থা টালমাটাল। লাল পাসপোর্টধারী উপদেষ্টারা তাদের পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নেওয়া শুরু করে দিয়েছে, বিদেশি ভিসা লাগানো শুরু করেছে। তাদের মনে হচ্ছে পরিস্থিতি খারাপ। এর ভিতরে একজন বিচারপতি পদত্যাগ করেছেন, সেটা বেশ সারা দেশে আলোচিত। আপনাদের মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে, হতেও পারে। 12 তারিখে সকালের আগ পর্যন্ত বলা যাচ্ছে না যে নির্বাচন হবে কি হবে না। এটা বিভিন্ন দলের সেন্ট্রাল কমিটির নেতারাই বলছেন। শবে বরাতের পর থেকে দেখবেন যে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাচ্ছে। এমনিতেই তো বিএনপির জামাতের গোলমাল তো চরম আকার ধারণ করেছে, এটা আরো খারাপ অবস্থা যাবে। আর আপনার আওয়ামী লীগের লোকরাও তো একদম বসে থাকবে না। হয়তো যদি নেত্রীর কাছ থেকে কোনো ডাক আসে, কোনো লকডাউন বা শাটডাউনের ডাক আসে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, তাহলে সেগুলো তো পালিত হবে। কি হবে তা বলতে পারছি না। তবে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে 21 জানুয়ারি তারিখে প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি বললেন ভোট গণনায় দেরি হবে। উনি কিন্তু নির্বাচন কমিশনের কেউ না, উনি কিন্তু বলে দিলেন এবারের ভোট গণনায় অনেক দেরি হবে। তারপর দিন 22 জানুয়ারি তারিখে নির্বাচন কমিশনার তারা প্রেসকে জানালেন যে ভোট গণনায় দেরি হবে। তাহলে কি এই নির্বাচনটা কারা পরিচালনা করছে? নির্বাচন কমিশন নাকি আপনার এই প্রধান উপদেষ্টা প্রেস সচিব? এর ভেতরে মির্জা আব্বাস সাহেব বলেছেন বিএনপির প্রার্থী যে 3 দিন সময় লাগার কথা নয়, যদি ভোট গণনাতে 12 ঘন্টা বেশি সময় লাগে তাহলে কিন্তু আমরা এই নির্বাচন মেনে নেব না। তার মানে এই নির্বাচন একটা গোলমালের দিকে যাচ্ছে। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই হ্যাঁ না ভোট তো এই সরকার করেই ফেলবে। তা না হলে তাদের ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্যই এই হ্যাঁ না ভোট, দেশের কল্যাণে কিছু না। এই জুলাই যোদ্ধাদের আর এই উপদেষ্টাদের ফাঁসির হাত থেকে বাঁচার জন্যই এই হ্যাঁ না ভোট। এখন এই হ্যাঁ না ভোট পাশ হয়ে যদি এই দেশ একটা সাংবিধানিক সংকটের মুখে পড়ে, সেই দায় কিন্তু বিএনপির উপরে বর্তাবে প্রধান বড় দল হিসেবে, কারণ এখন তো আওয়ামী লীগ নির্বাচনে নাই। এই জন্য সামগ্রিক পরিস্থিতিতে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে বিএনপিকে এখন নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে নির্বাচন করবো না, এই দাবি তোলা উচিত। বিএনপি কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের সময় ওই দাবি নিয়ে তারা মাঠে ছিল, নির্বাচন থেকে সরে গেল যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া তারা নির্বাচন করবে না। তা এখন তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ফেরত আসছে, শুধু সরকার এই নির্বাচনটা নিজেরা করতে চাচ্ছে। এখন যদি আপনার আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলমকে নিয়ে কথা হয় এবং এনসিপি নেতাদেরকে নিয়ে কথা হয়।
বা দেশের রাজনীতির মধ্যে আগামীতে নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? দর্শক শ্রোতা, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।